আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম হয়তো বয়ফ্রেন্ড গল্প পার্ট 6 নিয়ে। তো শুরু করা যাক। অন্যদিকে মাইশা 14 দিন হলো মাহফের সাথে কোনো কথা হয় না। কলেজে ক্যাম্পাসে বসে আছে, একাই বসে আছে। এখন মাইশা কোনো কোনো কেন জানি না, কাউকে ভালো লাগে না, সবাইকে অসহ্য লাগে। আর সবার মাঝে একজনকে খুঁজে, বারবার ফোনের দিকে তাকায়, কলেজের গেটের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মাইশার যাকে খুঁজছে তাকে পাচ্ছে না। মা যারা চিনে মাইশা তাদের জিজ্ঞেস করছে। মারুফের আরেক বন্ধু ছিল আলমগীর। আলমগীর ক্লাসে যাচ্ছিল, তখন পেছন থেকে মাইশা ডাক দিল, মাইশা, এই আলমগীর ভাইয়া, একটু দাঁড়াও। আলমগীর, হ্যাঁ বলো কি? মাইশা, আজ কিছুদিন হলো মারুফের কোনো খোঁজ খবর নেই, ফোন দেয় না, কলেজে আসে না, দেখা করে না। আলমগীর, হ্যাঁ আমিও মারুফকে খুঁজছি কিন্তু পাইনি, ফোন করছিলাম কিন্তু কিছুই বলে নাই। মাইশার মন খুব খারাপ হয়ে গেল। আর 7 দিন হলো মারুফের সাথে কথা নেই, দেখাও নেই। প্রথম কিছুদিন মাইশা বেশ ভালো কাটলেও আস্তে আস্তে মারুফের শূন্যতা ভর করছে। এতদিন মাইশা নিজের ইগোর কারণে ফোন দেয়নি। 27 দিনের দিন মাইশা আর থাকতে পারছিল না। সে তার ভুলগুলো একটু একটু করে বুঝতে শুরু করলো। মারুফের নাম্বারে কল দিল, কিন্তু যেটা শুনতে পেল মাইশার বুকের মধ্যে ধুক ধুক করতে শুরু করলো। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন, ধন্যবাদ। 10 মিনিট পর একই কথা বলছে। হাজারো দুশ্চিন্তা ভর করছে, কারণ গত 2 বছরে কোনো দিন মারুফের ফোন ওয়েটিং এ পায়নি। আর আজ বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মাইশার মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। গত 2 বছরে কোনোদিন মারুফের ফোন ওয়েটিং পায়নি, আর আজ কিনা ফোন ওয়েটিং, তাও আবার এতক্ষণ। অনেকক্ষণ পর মাইশা লাইন পেল। মারুফ স্বাভাবিকভাবে ফোন রিসিভ করে লম্বা একটা সালাম দিল। মাইশা সেটা উত্তর না দিয়ে বলল, এই তোমার ফোন এতক্ষণ ওয়েটিং এ ছিল কেন? মারুফ, আম্মুর সাথে কথা বলছিলাম। মাইশা, তোমাকে এখন দেখা যায় না কেন? আর আমাকে ফোন দেওয়া বন্ধ করে দিয়েছো কেন? মারুফ সেটার উত্তর না দিয়েই বলল, আমার খেলার সময় হয়ে গেছে, আমি খেলতে যাব, বাই। মাইশা এই শোনো কথা। মাইশা সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না। মাইশার মনের মধ্যে ভয় ঢুকে গেল। যে মারুফকে নিয়ে একটু কথা বলার জন্য ছটফট করতো, আজ সেই কিনা সেই ভাই বলে দিল, কি এই তুই ব্যাট নিয়ে কোথায় যাচ্ছিস? আমি খেলতে যাচ্ছি, যাবি নাকি তুই? সখী, না তুই যা, তবে একটু তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু কাজ আছে। কাজ আছে, সেটা তুই কর না, আমাকে কেন বলছিস? সখী, আরে ভাবছিলাম শীতকালীন মার্কেট করতে যাব। আব্বু বা আম্মুর সাথে গেলে আমার পছন্দের মধ্যে কিছুই কিনতে পারি না, তাই ভাবছিলাম তোকে নিয়ে যাব। মারুফ, যেতে পারি, তবে একটা শর্ত আছে। সখী, কি শর্ত? মারুফ, আমাকে কিছু কিনে দিতে হবে। সখী, দিব। মারুফ, আচ্ছা তাহলে রেডি হয়ে থাকিস, আমি ব্যাটিং করব আর চলে আসব। সখী, ফিল্ডিং করবে কে? মারুফ, আরে বলবো খুব চাপ পেয়েছে, এই কথা বলে কাটিয়ে চলে আসব। সখী, তুই দেখছি ভালো বদমাশ হয়ে যাচ্ছিস। আগে তো এখানে আসলে চুপচাপ থাকতি, ফোন নিয়ে পড়ে থাকতি, আর এখন এত দুরন্ত। মারুফ, আগে এখানে আসতাম বেড়াত, কিন্তু এখন তো এখানে থাকছি, তাই আমি আছি, তুই রেডি হয়ে থাক। সত্যি মারুফ, তোর নানু বাসায় আসার পর থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে আসলে সারাক্ষণ শুধু ফোন নিয়ে পড়ে বসে থাকতি, কিন্তু এখন ফোন হাতে নেস না। প্ল্যান মতো মারুফ ব্যাটিং করছিল, 6 মারলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা একটা মেয়ের গায়ে গিয়ে লাগলো। কেউ সাহস পাচ্ছে না বল আনতে যাবার। কাউসার, মারুফ তুই মেরেছিস, তুই আনবি। মারুফ, আমি তো ব্যাটিং সাইড, তোরা ফিল্ডিং সাইড, তোরা বল নিয়ে আয়। সোহান, আরে পাগল না, মাথা খারাপ? এই মেয়ের কাছে যাব, বল আনতে মেরে ফেলবে। এলাকায় নতুন এসেছিস তো জানিস না, এলাকার চেয়ারম্যানের মেয়ে। মারুফ, চেয়ারম্যানের মেয়ে তো বলে কি আমরা ভয় পাবো নাকি? তোর একটু অপেক্ষা কর, আমি